এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন দেখুন। প্রথমত যুব ভারতীতে যে ঘটনাটা দুদিন আগে ঘটেছে আমরা সবাই দেখেছি, এটা আমরা কেউ এক্সপেক্ট করিনি। প্রথমত এটা যে কারণেই হতে থাকে, উদ্যোক্তাদের একাংশের গাফিলতি বলুন বা আয়োজন যারা করেছেন তাদের যেমন গাফিলতি রয়েছে, তেমনি পুলিশ প্রশাসনের তরফ থেকেও একটা শিথিলতা, শৈথিল্য বা একটা গাফিলতি রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং সেই কারণে ইতিমধ্যেই তদন্ত কমিশন বসিয়ে ইনকোয়ারি শুরু হয়েছে এবং রাজ্য পুলিশের ডিজি সহ, বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি সহ, যুব ভারতীর সিইও এবং তার সাথে গতকাল আমরা দেখেছি যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছে। এবং ঘটনাটা ঘটার 1 ঘন্টার মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে পুরো ঘটনাটার জন্য ক্ষমা চেয়েছেন। এই দৃষ্টান্ত হয়তো বা এই নতজানু হিসেবে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা, এটা ভারতবর্ষের অন্য কোথাও কোনো মুখ্যমন্ত্রী এই সৌজন্যতাটা পর্যন্ত দেখায়নি। আমি এটা বলেছি যে এই ঘটনা কেউ আমরা চাই না, তার কারণ আন্তর্জাতিক স্তরে হয়তো বাংলার একটা মানহানি হয়েছে। বাংলাকে খাটো করে ছোট করে কয়েকজনের আচার আচরণের কারণে বাংলার মাথা হেট হয়েছে। এটা আমাদের কারোর কাছেই কাম্য নয় বা এটা কখনোই কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পর সে রাজ্য সরকার কি করছে বা প্রশাসন কি করছে সেটাও আমাদের সকলের নজর রাখা উচিত। একাধিক রাজ্যে আপনারা দেখেছেন স্ট্যাম্পিডের ঘটনা ঘটে যাওয়ার পর কোন রকম ধরপাকড় তো দূরের কথা, একটা প্রকাশ্যে এসে মানুষের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করা বা রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার কথা আমরা গত 40-50 বছরে, স্বাধীনতার পর থেকে গত 70 বছরে কোথাও দেখতে পাইনি। রেলের একের পর এক দুর্ঘটনা ঘটেছে, শয়ে শয়ে লোক মারা যাচ্ছে, রেলমন্ত্রীর কোথাও কোনো ক্ষমা প্রার্থনা করা আমরা কোথাও দেখতে পাই। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কাছে, তিনি তার কোনো অহংকার নেই, তার কোনো উদ্ধত্ত দম্ভ নেই বিজেপির নেতা মন্ত্রীদের মতো। তিনি বারবার এটা বলেছেন যে আমাদের মাথা নত করতে হলে আমরা মানুষের সামনে করব। কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে বা গাফিলতি ছিল সেটা তো তিনি স্বীকার করেছেন, স্বীকার করে ক্ষমা চেয়েছেন। এবং আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যতে এই ঘটনার কোনো পুনরাবৃত্তি না হয়, এটা সকলকে সুনিশ্চিত করতে হবে। এই নিয়ে রাজনীতি যারা করছে তারা বাংলাকে আরো ছোট করছে। আমাদের সকলের উচিত যে বাংলার যে ফুটবলের মেক্কা মদিনা বলতে আমরা বাংলাকে বুঝি, এবং যে আশা উৎসাহ নিয়ে দর্শকরা এসেছিল, কয়েকজনের ব্যবহার এবং আচার আচরণ বা আধিক্যেতামি, আমি শব্দটা এই কারণে ব্যবহার করছি, বেশি উৎসাহী হয়ে আধিক্যেতামি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসেছিল, যারা নিরাশ করেছে তাদের জবাবদিহি করতে হবে। এবং উদ্যোক্তারা নিশ্চিতভাবে দায়ী, তার কারণ সেখানে যে অনুষ্ঠানগুলো হওয়ার কথা ছিল কোনোটাই হয়নি এবং নির্ধারিত বা নির্দিষ্ট সময়ের অনেক আগেই তিনি এয়ারপোর্টে ফিরে অন্য রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তা নিশ্চিতভাবে যারা পুজোয় নতুন জামা কাপড় না কিনে মাসের পর মাস টাকা জমিয়ে কেউ 10,000, কেউ 8,000, কেউ 12,000, কেউ 15,000 টাকার টিকিট দিয়ে এক ঝলক মেসিকে দেখবে বলে এসেছিল, তাদের হতাশ হওয়ার কারণ রয়েছে এবং এটা যথার্থ। কিন্তু এটা নিয়ে যেন রাজনীতি না হয়। যাদের বিরুদ্ধে ক্ষোভ ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের সকলের বিরুদ্ধে রাজ্য ব্যবস্থা নিচ্ছে। সে পুলিশ প্রশাসনের প্রতিনিধি হোক বা যুব ভারতী সিইও হোক বা মন্ত্রিসভার কোনো সদস্য, এবং এই নিয়ে তদন্ত চলছে। আগামী দিনে যাদের গাফিলতি পাওয়া যাবে বা যাদের শৈথিল্যের কারণে এই ঘটনা ঘটেছে, যাদের ইনভলভমেন্ট থাকবে, তাদের সকলের বিরুদ্ধেই আমি নিশ্চিত রাজ্য সরকার ব্যবস্থা নেবে।
না, প্রথমত যে তালিকাটা বেরিয়েছে তার খসড়া তালিকা, ড্রাফট। এখনো প্রায় ক্লেম অবজেকশন পিরিয়ড চলবে 31শে জানুয়ারি, ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি। তো এখনো প্রায় 45-50 দিন ক্লেম অ্যান্ড অবজেকশনের কাজ চলবে। ফাইনাল লিস্ট বেরোবে খুব সম্ভবত 14ই ফেব্রুয়ারি। এটাকেই ফাইনাল ধরে নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু যারা বাংলাকে খাটো করে, ছোট করে, অনুপ্রবেশকারীদের আতুরঘর বলে বাংলাকে আখ্যায়িত করেছিল বা বাংলাকে কালিমালিপ্ত করেছিল, 1 কোটি রোহিঙ্গা, 1.5 কোটি রোহিঙ্গা বাদ যাবে, 1.5 কোটি বাংলাদেশি থাকে, তাদের তথ্য কার্যত ইলেকশন কমিশনারই এসআইআরই খারিজ করে দিয়েছে। এবং প্রত্যেকটা সামারি ডিভিশনে, স্পেশাল সামারি ডিভিশন যখন হয়, 1.5-2% এমনিই বাদ যায়। তো এবারেও যে 24 লক্ষ ডেথ বেরিয়েছে, সেটা দেখা গেলে 2%, সেটা অ্যাভারেজে প্রত্যেকটা সামারি ডিভিশনেই বাদ যায়। এবার নো ম্যাপিং যে কেসগুলো, হয়তো কেউ রাজ্য থেকে বাইরে গেছে, কেউ অন্য জায়গায় শিফট করেছে, কাউকে ট্রেস করে পাওয়া যাচ্ছে না, এই যে কেসগুলো রয়েছে, এগুলো ক্লেম এন্ড অবজেকশন পিরিয়ডে ক্লেম ফাইল করা হবে, তার পরবর্তীকালে হিয়ারিং হবে, তারপরে ফাইনাল লিস্টে তার নাম থাকবে কি না থাকবে সেই হিয়ারিং এর বেসিসে তার নাম প্রকাশিত হবে ফাইনাল লিস্ট। এটাকেই ফাইনাল লিস্ট ধরে নেওয়ার কোনো কারণ নেই। তবে যে উদ্দেশ্য নিয়ে বিজেপি তাদের সহকারী সংস্থা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলা এসআইআর করতে চেয়েছিল, তারা মুখ থুবড়ে পড়েছে এবং তাদের ষড়যন্ত্র সর্বতভাবে ব্যর্থ। এবং বাংলাকে যারা অপমানিত করেছিল, বাংলাদেশিদের আতুরঘর বলে, তাদের উচিত জনসমক্ষে এসে কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে ভারতবর্ষের কাছে অন্তত পক্ষে বাংলাকে বদনাম করার জন্য কান ধরে উঠবোস করে ক্ষমা চাওয়া। একের পর এক ঘটনা, মানরেগার টাকা বন্ধ থেকে আবাস যোজনার টাকা বন্ধ, সন্দেশখালী দিয়ে বাংলাকে কলুষিত করা, এসআইআর করে বাংলাকে বাংলাদেশি বলে বাঙালিকে দাগিয়ে দেওয়া, বাংলার অস্তিত্বকে অস্বীকার করা। যারা বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছে তারা বলছে যে বাংলায় কথা বলবে তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাব, জেলে ঢুকিয়ে দেবো, তাদেরকে পুরস্কৃত করা। বাংলা বলে কোনো ভাষা নেই, আমাদের এই মাটির বিপ্লবীদের অসম্মানিত করা। এমনকি আপনারা জানেন যে মানরেগার নাম পাল্টে দেওয়া হচ্ছে। মহাত্মা গান্ধী জাতির জনক বলে আমরা যে বাপুকে চিনি, মহাত্মা নামটা দিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই মহাত্মা উপাধিটা দিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে সেই মহাত্মা গান্ধীর নামটাই 100 দিনের কাছ থেকে বিজেপি বাদ দিয়ে অন্য নামে রিব্র্যান্ডিং করে 60% টাকা নিজেরা দেবে, 40% টাকা রাজ্য দেবে, নতুন বিল এনেছে লোকসভা। আজকে সে নিয়ে আলোচনাও হবে। আমরা এই কারণেই এদেরকে বাংলা বিরোধী বলি। কোনো রাম শ্যাম যদু মধু নয়। যে উপাধি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিল, সেই উপাধি কেড়ে নিয়ে নিজেদের ইচ্ছা মতো নাম বদল করে, রাজ্যের টাকা আটকে রেখে, জোর জবরদস্তি করে 2,64,65,00,000 জব কার্ড হোল্ডারকে বঞ্চিত করা। যারা কাজ করেছিল এমন প্রায় 70,00,000-69 জব কার্ড হোল্ডারের যোগ্য প্রাপ্য পাওনা তারা আটকে রেখেছে। প্রায় 2 বছর 2.5 বছর পর রাজ্য সরকার নিজের কোষাগার থেকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের যোগ্য টাকা 2024 ফেব্রুয়ারি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। এবং যে উদ্দেশ্য নিয়ে তারা এসআইআর করেছিল, পুরোটাই মুখ থুবড়ে পড়েছে। এবং বিজেপির যদি ক্ষমতা থাকে তাহলে ইলেকশন কমিশনের কাছে তো অনেকবার যায়, একটা চিঠি লিখে যাদের নাম তালিকা থেকে বাদ গেছে সে তালিকাটা প্রকাশ করবে। এবং সীমান্তবর্তী এলাকায় কাদের কাদের নাম বাদ গেছে তালিকা প্রকাশ করে, বিহারেও তো তালিকা প্রকাশ করতে পারে। আমরা চাই তালিকা প্রকাশ করা হোক। অ্যাকাউন্টেবিলিটি কোথায়? আজকে এসআইআর এর কারণে, অপরিকল্পিত এসআইআর এর কারণে একের পর এক বিএলও আত্মঘাতী হয়েছে। তারা দায় চাপিয়েছে ইলেকশন কমিশনের উপর। এই বিএলওদের তৃণমূল কংগ্রেস বা আমাদের সরকার অ্যাপয়েন্ট করেনি, এই বিএলওদের অ্যাপয়েন্ট করেছে ইলেকশন কমিশন। আজকে তারা আত্মঘাতী হয়ে দায় করে গেছে ইলেকশন কমিশন। এই অপরিকল্পিত এবং কোন রকম ভাবে কোনো আলোচনা না করে হঠাৎ করে 2 বছরের
এসআইআর এর কাজ আমি 2 মাসে সম্পূর্ণ করব বলে জোর জবরদস্তি মানুষের ঘাড়ে এসআইআর চাপিয়ে দিয়ে মানুষ বেছে নেওয়া কে ভোট দেবে, আর ভোটাধিকার খর্ব করে, মৌলিক অধিকার খর্ব করে আমার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার যে নির্লজ্জ ষড়যন্ত্র এবং পরিকল্পনা, তার যোগ্য জবাব মানুষ আগামী দিন দেবে। কিন্তু বাংলাকে যেভাবে এরা হেনস্থা করেছে, আমার অনুরোধ থাকবে অন্ততপক্ষে এখানকার বিজেপির নেতা যারা আছে, যারা বাংলায় জন্মেছে, যারা দিল্লির তল্পিবাহক হিসেবে কাজ করছে, দিল্লির চাটুকারিতা না করে, কৃতদাসত্ব না করে, আর তল্পি বাহকতা না করে বাংলার ন্যূনতম সম্মান বোধ যদি তাদের থাকে, বাংলার প্রতি ন্যূনতম সম্মান বোধ বা বাংলার প্রতি ন্যূনতম বিবেকবোধ যদি তাদের থাকে, তাহলে অন্তত পক্ষে বাংলাকে বাংলাদেশের সাথে তুলনা করে বাংলাদেশি বলে আমাদের পুরো জাতিটাকে আখ্যায়িত করে 10 কোটি বঙ্গবাসীকে যারা অপমান করেছে, তারা কান ধরে মানুষের কাছে ক্ষমা চায়। 1 কোটি বাংলাদেশি নাকি পশ্চিমবঙ্গে ঢুকে গেছে, 1 কোটি রোহিঙ্গা ঢুকে গেছে, তাহলে কোথায় তারা? আমি তর্কের খাতিরে ধরে নিলাম বাংলায় বাংলাদেশিরা ঢুকেছে, তর্কের খাতিরে। তাহলে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ব্লাস্ট হচ্ছে কি করে? পেহেলগামে জম্মু কাশ্মীর থেকে, বর্ডার থেকে সন্ত্রাসবাদীরা ঢুকছে কি করে? সেখানে তো তৃণমূল কংগ্রেস নেই। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তো মমতা ব্যানার্জি নয়, জম্মু কাশ্মীরের পুলিশ তো তৃণমূল সরকার চালায় না। আজকে সেখানে ব্লাস্ট হওয়ার পরেও যার ব্যর্থতার কারণে সেখানে টেররিস্টরা ঢুকে দিনের বেলায় হত্যালীলা চালালো, সেই আইবি চিফকে 1 বছর এক্সটেনশন দেওয়া হলো। কি কারণে? সেই আইবি চিফের ব্যর্থতার কারণে দিল্লিতে ব্লাস্ট হলো, সে এখনো তার নিজ পদে বহাল। কি কারণে? এই উত্তরগুলো তো দিতে হবে। এই উত্তরগুলো আমরা পার্লামেন্টে করলে কোশ্চেন কোনোদিন আসে না, ওঠেই না। যারা বাংলাকে ছোট করতে চেয়েছে, যারা বাংলাকে খাটো করতে চেয়েছে, তারা নিজেই ছোট হবে। কবির কথায় বলি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, হাউই কহিল মোর কি সাহস ভাই, তারকার গায়ে আমি দিয়ে আসি ঠাই। কবি কহে তারকারও লাগে না তো কিছু, সেই ঠাই ফিরিয়ে আসে তোরই পিছু পিছু। আকাশের দিকে তাকিয়ে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। বিজেপির নেতাদের উপলব্ধি করার সময় এসেছে। বাংলার মানুষের আপনারা পানীয় জল থেকে শুরু করে আবাস, রাস্তা, 100 দিনের কাজ, প্রায় 2 লক্ষ কোটি টাকার বকেয়া পাওনা, সবকিছু না পেরে মৌলিক অধিকারটাকেও কেড়ে নিতে চেয়েছিল। মানুষ দেয়নি, রুখে দাঁড়িয়েছে। আমি স্যালুট জানাই বাংলার প্রত্যেকটা মানুষকে এবং তৃণমূল কংগ্রেসের প্রায় 80,000 BLA-2 যারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের এই অধিকার যাতে মানুষের হাতে থাকে সুনিশ্চিত করতে পেরেছে। এবং শহর এলাকায় যেখানে যেখানে নাম বাদ গেছে, ক্লেম এন্ড অবজেকশন পিরিয়ডে যদি কোথাও কোনো নাম বাদ গিয়ে থাকে, আমরা ক্লেম ফাইল করব, অবজেকশনে হিয়ারিং হবে। সে যদি যোগ্য ভোটার হয়, 1000 চেষ্টা করেও তার নাম ভোটার লিস্ট থেকেও বাদ দিতে পারবে না। চক্রান্ত করে আটকানো যায় না। এই চক্রান্ত আগেও কাজ করেনি, আগামী দিনেও কাজ করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।